রাম মন্দির, এই যে মন্দির তৈরি করতে কোটি কোটি টাকার ব্যাপার, এই কোটি টাকা কোথা থেকে এসছে? কে এই প্রস্তাবনা দিয়েছে? বাংলাদেশের কোন হিন্দু কি এটার সাথে আদৌ সম্পৃক্ত? কারা এটা করছে? এটার ফান্ডিং কে করছে? এটা বের করে সরকার শক্ত সিদ্ধান্ত নেওয়া দরকার। আমি হিন্দু ভাইদেরকে একেবারে গলায় জড়িয়ে ধরে বলছি, আপনাদেরকে কপালে চুমু দিয়ে বলছি, প্রিয় ভাইয়েরা আমার, আমরা আপনাদেরকে ভালোবাসি। এদেশের হিন্দু মুসলিম কোনো দূরত্ব নেই। এবং অন্য সংক্ষেপে কিছু কথা বলতে চাই। যারা বলছেন গাইবান্ধা জেলা ছেড়ে চলে যাওয়ার কথা, আলাদা প্রদেশের কথা, রংপুরকে ভারতের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে যাওয়ার কথা, এই সবগুলা কথা মূলত আসলে হুমকি ধামকি এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। ৩৬ জুলাই আমাদেরকে যেটা মনে করিয়ে দেয়, গোটা পৃথিবীর মানুষকে আঙ্গুল দিয়ে যেটা দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আপনি পারমাণবিক বোমা মেরে দেশটাকে উড়িয়ে দিতে পারেন, গুড়িয়ে দিতে পারেন। এত পরিমাণ পারমাণবিক বোমা যদি কারো কাছে থাকে আর ব্যবহার করে, সেটা ভিন্ন কথা। এর বাহিরে আপনি এই বাঙালিকে এই সমস্ত সুতানাটা কথাবার্তা দিয়া এগুলা আমাদেরকে আসলে কিচ্ছু করতে পারবে না। এগুলারে আমরা দুই আনার পরোয়া করি না ভাই। এটা মনে করবার কোনো কারণ নাই যে বর্তমান আপনি হাসিনা যে জুলুম বাংলাদেশের মানুষের উপর করেছে, হাসিনার চাইতে বড় জালেম আপনার মানে কি হতে পারে? ওই জালেমকে কিন্তু জেনজি দৌড়াইছে। পৃথিবীর কোন সভ্য দেশে এভাবে, শুধুমাত্র ইসরায়েল ছাড়া কোন সভ্য দেশে এভাবে মানুষের উপর সরকার প্রশাসন এভাবে গুলি করে না। তার দেশের জনগণের উপরে জুলুম এভাবে কোন দেশ করে না। ওই স্বৈরাচারকে কিন্তু আমরা তাড়িয়েছি। এটা কিন্তু তাদের মনে রাখা উচিত। আর ভারতের ব্যাপারটা হলো কি, ওই যে আমাদের কুমিল্লা একটা কথা আছে, ওই যে কুস্তি ধরে না, কুস্তিতে দুইজন মিলে কুস্তি ধরে, যে নিচে আছে কোনোভাবে উঠতে পারে না। তো আমাদের এলাকার ভাষায় কয় যে আর ধরবিনি ক, তুই আর ধরবিনি ক। আসলে সে নিচের থেকে উঠতে পারতেছে না, কিন্তু কয় যে আর ধরবিনি জীবনে আমার সাথে কুস্তি, মূলত তো সে উঠতে পারতেছে না। তো ভারতের ব্যাপারটা হলো এরকম, ভারত আমাদেরকে হুমকি দামকি দেয়, এটা ঠিক আছে, কিন্তু ভারতের যত ধরনের মাথা ব্যথা আছে, ভারতের যে অর্থনৈতিক সংকট আছে, ভারতের যে চতুর্মুখী তার যে প্রদেশগুলো আছে, সেখান থেকে কত কত প্রদেশ আলাদা হয়ে যেতে চাচ্ছে, তার দেশের রাজনৈতিক যে অস্থিতিশীল পরিস্থিতি বর্তমানে বিরাজ করতেছে, এগুলা সামাল দেয়াই ভারতের জন্য কঠিন কাজ। সেই জায়গায় শুধুমাত্র কিছু দালাল তাদেরকে সহযোগিতা করতেছে, এটা আমাদের দেশের জন্য সবচাইতে খারাপ একটা সংকেত। দেখুন, আজকে এই স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ যেই কারণে স্বাধীন হয়েছে, যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছে, তার উদ্দেশ্য সফল হয়নি কেন? এটার জন্য কি এদেশের সাধারণ মানুষ দায়ী? মোটেও না। এদেশের সাধারণ মানুষ এটার জন্য দায়ী নয়। মূলত এই ৫৪ বছরের রাষ্ট্র সরকার যারা চালিয়েছে, তাদের বেশিরভাগ লোক ইন্টারনালি ভারতের তাবেদারি করেছে। এটার জন্য অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারিনি, আমরা স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি করতে পারিনি, আমরা নির্বাচনের জন্য একটা সুষ্ঠু রূপরেখা এখনো পর্যন্ত, স্টেবল একটা রূপরেখা আমরা এখনো পর্যন্ত দাঁড় করাতে পারিনি। এই যত সমস্যা, এই সব সমস্যার পেছনের কারণ হলো এই, ভারত আমাদেরকে স্বাবলম্বী দেখতে চায় না, ভারত আমাদেরকে শান্ত দেখতে চায় না, ভারত আমাদেরকে শান্তিতে আমরা আছি, ভালো আছি এমন দৃশ্য ভারত দেখতে চায় না। আর তাদের তাবেদার কিছু লোককে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলাতে ঢুকিয়ে তাদের মাধ্যমে ভারত এটাকে বাস্তবায়ন করায়। আমি বিশ্বাস করি বর্তমান যে সরকার আছে, এই সরকার জুলাইয়ের সবচাইতে বড় সুবিধাভোগী সরকার। এতে কোনো এটাকে অস্বীকার করার সুযোগ নেই। বর্তমান সরকার প্রধান যিনি, জুলাইয়ে তার কোনো ধরনের ভূমিকা ছিল না, কিন্তু তিনি সরকার প্রধান হয়েছেন। হ্যাঁ, ১৭ বছর আগে তিনি মাজলুম ছিলেন, এটা ঠিক আছে, তিনিও মার খেয়েছেন একটা সময়, এটা ঠিক আছে, কিন্তু যত কথাই বলেন না কেন, বেগম জিয়া ছিল বিছনায়, তার পরিবার কিংবা তার আশপাশের অনেকেই তো আমরা দেখেছি ঢাকাতে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছে, তারা আন্দোলন সংগ্রামে সেভাবে ছিল না, কিন্তু তারা আজকে জুলাইয়ের সুবিধাভোগী। অথচ দুঃখজনক ব্যাপার হলো এই, আমরা জানি একটা রাজনৈতিক দলে সাধারণ কিছু মানুষ থাকে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের উল্টাপাল্টা মন্তব্য করে, যারা কর্মী পর্যায়ে, তাদের ব্যাপারে আমরা কথা বলতে চাই না। কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি বলা হয় ১২ বছর কাউকে আন্দোলন সংগ্রামে দেখা যায় নাই, এগুলো দুঃখজনক ব্যাপার। আমি বলতে চাই, প্রধানমন্ত্রী যদি কোমর সোজা করে দাঁড়ায় যে আমরা আমাদের পায়ে দাঁড়াবো, আমরা কারো তাবেদারি করব না, আমাদের বন্ধু থাকবে, কোনো অভিভাবক থাকবে না। বর্তমান যে বিরোধী দল আছে, ডাক্তার শফিকুর রহমান যেভাবে সংসদে ঘোষণা দিয়েছে যে আমরা আপনাকে সহযোগিতা করব, যত লোক বাংলাদেশে বর্তমানে এই রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে
বিশৃঙ্খলা করবে, কারা এই মূর্তি নির্মাণ করছে? হিন্দুরা তো প্রতি বছর মূর্তি বানায়, ওই মূর্তি তো আমরা পাহারাও দিয়েছি। আমাদের সাথে হিন্দুদের তো দ্বন্দ্ব নাই। আমার গ্রামে তো হিন্দু আছে কয়েকটা পরিবার, আমাদের বিবাহ শাদী গুলাতে আমরা তাদেরকে দাওয়াত দেই, তাদের বিবাহ শাদীতে আমাদেরকে দাওয়াত দেয়। পৃথিবীর কোন দেশে এমন সম্প্রীতি আছে? এটা কি কেউ বলতে পারবে? ভারত বলতে পারবে তাদের দেশের সংখ্যালঘুদেরকে আমরা যেভাবে আমার দেশে হিন্দুদেরকে একেবারে আমার আপন ভাইয়ের মতো যেভাবে আমরা আমাদের পাশে রাখি, এভাবে কি ভারত তার সংখ্যালঘুদেরকে রেখেছে? মোটেও রাখিনি। সেই জায়গায় আমার দেশের কিছু দালাল এদের ফাঁদে পা দিয়ে আজকে এদেরকে সহযোগিতা করে এই রাম মন্দির, এই যে মন্দির তৈরি করতে কোটি কোটি টাকার ব্যাপার, এই কোটি টাকা কোথা থেকে এসছে? কে এই প্রস্তাবনা দিয়েছে? বাংলাদেশের কোন হিন্দু কি এটার সাথে আদৌ সম্পৃক্ত? কারা এটা করছে? এটার ফান্ডিং কে করছে? এটা বের করে সরকার শক্ত সিদ্ধান্ত নেওয়া দরকার। সরকার শক্ত সিদ্ধান্ত নিলে যে কিছুই করতে পারবে না তার প্রমাণ হচ্ছে আমাদের বিজিবি একটুখানি কথা বলতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, দেখেছেন যেখানে বিজিবি দাঁড়িয়েছে সেখানে কিন্তু বিএসএফ ল্যাজ গুটিয়ে পালিয়েছে। এবং এর আগে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে আপনারা জানেন কয়েকটা জায়গায় বিজিবি এবং বিএসএফ এর সাথে যে সংঘর্ষ হয়েছে তৎকালীন কি বলে যে আমাদের বিডিআর এর সাথে, সেখানে কিন্তু বিডিআররা তাদের শক্তি সামর্থ্য প্রমাণ করতে সক্ষম হয়েছে। আর এদেশের মানুষ চূড়ান্ত যখন ডাক আসবে, এদেশের কোনো মানুষ দাঁড়িয়ে থাকবে না কিছু দালাল ছাড়া, সব মানুষ দেশের জন্য ঝাঁপিয়ে পড়বে। অতএব এখন দরকার সরকারের একটা সুস্থ সিদ্ধান্ত নিয়ে মাঠে দাঁড়ানো, যে আমরা এরকম দেশদ্রোহী যারা আছে, দেশের বিরুদ্ধে যারা কথা বলবে, আমার দেশের একটা বিভাগ ভেঙে দেবে, আমার দেশে আলাদা আলাদা কি বলে যে তাদের জন্য জেলা গঠন করবে, আমার দেশের তারপরে জেলা ছেড়ে চলে যাওয়ার কথা, এ জাতীয় দেশদ্রোহী কথাবার্তা যারা বলে তাদেরকে যদি সরকার শক্ত হস্তে দমন করতে পারে, বিচারের আওতায় আনতে পারে, পিছনে কারা আছে বের করতে পারে, আমি বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিএনপির কর্মী সমর্থক কেউ না, আমি বিশ্বাস করি সরকার যদি এভাবে দেশকে বাঁচাবার জন্য শক্ত হস্তে মানে শক্ত ভূমিকা পালন করতে পারে, আমি এই সরকারের পেছনে কাজ করব। এই স্বৈরাচারের আমলে, গত স্বৈরাচারের আমলে আমরা কিন্তু এই বিএনপির পক্ষে এখন যারা বড় বড় নেতা, আরে ভাই এরা তো গর্তে লুকিয়েছিল অনেকেই, সাধারণ বিএনপি এরা মাজলুম হইতে, আমরা কিন্তু বিএনপির পক্ষে কথা বলেছি। এই বিএনপি যদি দেশকে রক্ষার জন্য এগিয়ে যায়, আমি কথা বলতে পারি, আমি আমার জায়গা থেকে আমাদের আলেম সমাজের কথা বলতে পারি, আলেম সমাজ দাড়ি টুপিওয়ালা মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিএনপিকে সমর্থন করবে। এখন এই সরকারে যারা আছে এই ভূমিকাগুলো তাদেরকে নিতে হবে। আমরা তো আবারও বলছি, অতীতেও বলেছি যে এই সরকারের উচিত, শহীদ উসমান হাদি বলে গিয়েছে যে আমরা ঘাস খেয়ে হলেও আমরা আমাদের অস্ত্র বাড়ানো দরকার, আমাদের প্রযুক্তি বাড়ানো দরকার, আমাদের কি বলে যে এই সেক্টরটাকে শক্ত করা দরকার, আমাদের এই কি বলে যে আমাদের দেশের নিরাপত্তার জন্য আমাদের বাজেটকে আরো বাড়ানো দরকার, আমাদের শিক্ষা খাতে বাজেট বাড়ানো দরকার। কিন্তু আজকে আফসোসের ব্যাপার হলো সরকার এমন এমন সেক্টর তৈরি করছে যেগুলাতে বাজেট বাড়াচ্ছে, কিন্তু বাস্তবতা হলো দেশের কাজের কাজ কিছুই হচ্ছে না। তো সর্বোপরি কথা হলো এদেশের মানুষ সজাগ আছে, আমার বিশ্বাস এই সমস্ত হুমকি দামকি কিছু হবে না। তবে হ্যাঁ, একটা লাভ আছে, সেটা হলো এই শেখ হাসিনা বুঝে এভাবে তাড়িয়ে দেওয়ার পরে সে কখনো এই দেশে আবার ক্ষমতায় যাবে এই কল্পনাও সে করতে পারে না। তবে তার লাভ হলো যদি আমাদেরকে একটু অশান্তিতে রাখতে পারে, তাহলে একটু মানসিক তৃপ্তি তার। সেই জায়গা থেকে ভারত শেখ হাসিনা মিলে এখানে কেমনে একটু দাঙ্গা লাগানো যায়, একটু কিলাকিলি লাগানো যায়, আমাদের অশান্তিরা দেখলে, আমাদের মারামারিরা দেখলে, এটা দেখলে শেখ হাসিনার একটু মানসিক তৃপ্তি আর কি, এটা ভারতের একটা তৃপ্তি। এটার জন্যই তারা এই সমস্ত আবল তাবল কাজ করতেছে। তবে তারা যদি এর চাইতে বেশি আগাতে চায়, এদেশের মানুষ উচিত জবাব দিয়ে দিবে। আমি হিন্দু ভাইদেরকে একেবারে গলায় জড়িয়ে ধরে বলছি, আপনাদেরকে কপালে চুমু দিয়ে বলছি, প্রিয় ভাইয়েরা আমার, আমরা আপনাদেরকে ভালোবাসি। এদেশের হিন্দু মুসলিম কোনো দূরত্ব নেই, এবং অন্য ছোট ছোট আরো যে সমস্ত সংখ্যা গোষ্ঠীগুলো আমাদের, যে সমস্ত ভাইয়েরা আমাদের পাশাপাশি বসবাস করেন, আমরা আপনাদের কাউকে শত্রু ভাবি না, মোটেও না। আমরা সবাই মিলে বাংলাদেশ, এখানে কেউ সংখ্যালঘু কেউ সংখ্যাগুরু এটা বলে আমরা কাউকে হেয় করতে চাই না, ছোট করতে চাই না। কিন্তু আপনারা আপনাদের জায়গায় একটু ভূমিকা পালন করুন, যে আমরা আমাদের বাংলাদেশে মুসলমানরা আমাদেরকে ভালোবাসে, তারা তাদের পাশে রাখে, তারা আমাদের মূর্তি পাহারা দেয়, তারা আমাদের মন্দির পাহারা দেয়, আমাদের নিরাপত্তা নিশ্চিত করে। অতএব সেই বাংলাদেশ নিয়ে কেউ যদি উল্টাপাল্টা কথা বলে, আমরা হিন্দুরা বসে থাকবো না।
হিন্দু নেতৃবৃন্দর কাছ থেকে বিশেষ করে স্পেশালি আমরা এই ভূমিকাটা পেলে এই কাজটা একটু ভালোভাবে অ্যান্টিবায়োটিকের মতো মানে ভূমিকা পালন করবে, এটা আমি হিন্দু ভাইদের পক্ষ থেকে আশা করি। কারণ আমরা আপনাদের পাশে আছি, আপনাদের টেনশন করার দরকার নাই। কারণ আমরা হিন্দুদের ভারতের হিন্দুদের মতো, বিশেষ করে সবাইকে বলছি না, ভারতের হিন্দু ভাইরাও মনে কষ্ট পাবেন না, বিশেষ করে বিজেপি মার্কা লোক যারা, তারা যেভাবে অন্য ধর্মের লোকদের উপর জুলুম করে, আমাদের বাংলাদেশের লোকজন আমরা এই মনের এই মানেন না। আমরা যে কোনো ধর্মের লোকদেরকে বুকে জড়িয়ে ধরতে পারি, আমরা ভালোবাসতে জানি, আমরা উপকার করতে জানি। অতএব এদেশের হিন্দুরা নিরাপত্তাকে কিভাবে থাকবে, কয়দিন পর পর হিন্দু নির্যাতন হয় বলে এই সমস্ত হাইপ তুলে পরিবেশ নষ্ট করার দরকার নাই। আমাদের ভাইদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, এটা নিয়ে ভারতের টেনশন করার দরকার নাই। এবং পাশাপাশি ভারত যে এখানে গেমটা খেলতে চাচ্ছে, হাসিনা যে গেমটা খেলতে যাচ্ছে, হিন্দু ভাইয়েরা যার যার জায়গা থেকে, আরো অন্যান্য ভাইয়েরা যারা আছেন, বিশেষ করে খোয়াই সিং মং ভাই, এই যে ভাই ভূমিকা পালন করছেন অনলাইন অফলাইনে, ওনার মতো যদি অন্যান্য ভাইয়েরা ভূমিকা পালন করেন যে আমরা এখানে ভালো আছি, আপনারা বাড়াবাড়ি করবার কি? এদেশের মুসলমানরা তো আমাদের সাথে দুর্ব্যবহার করছে না, তারা আমাদের সাথে লেনদেন করে, কাজ কারবার করে, তাদের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি, তারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এখানে ভারত তাক গলাবার কি? এই কথাগুলা যদি আমার এই ভাইয়ের মতো বাকি ভাইয়েরা বলতে পারে, তাহলে এখানে অন্য কেউ এসে কোনো সুবিধা হাসিল করতে পারবে না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।